গাজার উপরে যে নির্মম অত্যাচার চলতেছে এটার প্রতি খুবই তীব্র নিন্দা জানাই। ইসরায়েল প্রতিষ্ঠাই তো একটি আসলে অনৈতিক বা একটি অপারেশন ফিলিস্তিনের উপরে। ফিলিস্তিন তারা হচ্ছে স্বাধীনভাবে তারা সেই তাদের দেশে বসবাস করুক। সাধারণ মানুষের উপর তারা হামলা করতেছে, তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রই কিন্তু এখানে একটি নীরব ভূমিকা পালন করেছে। আমরা চাই স্বাধীন, তাড়াতাড়ি ফিলিস্তিন স্বাধীন। We just came to say we refuse occupation. We need an independent country. আমরা চাই, আমরা অন্য দেশের মতো আমরা স্বাধীন চাই। যেসব দেশ অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করে তারা যেন তাদের এই দমন নীতি থেকে সরে আসে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেনী সুনামগঞ্জে ঝুম বৃষ্টি, মেঘলা আকাশ আর ঝিরঝিরে বাতাসের রাজধানীতে স্বস্তির নিঃশ্বাস। আগামী 72 ঘন্টা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা ভোটে অংশ নিতে পারিবারিক প্রতিযোগিতা। বালিয়াডাঙ্গিতে 2 চাচা 1 ভাতিজার লড়াই, সবাই সংসদ সদস্যের স্বজন। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানান। যাবত ইসরায়েলি আগ্রাসনের পর্যবস্ত হয়ে আছে ফিলিস্তিন। We just came to say we refuse occupation. We need an independent country and we will still resist until our independence. দাবি জানাচ্ছি যাতে ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে হামলা করতেছে সেটা বন্ধ করুক। ৭৬ বছরের মধ্যে বিভিন্ন যুদ্ধ চলছে, তাই কিন্তু এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই যে এর যুদ্ধটা বন্ধ হোক। ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চলছে সেটা সম্পূর্ণ অমানবিক। ওখানে তাদের প্রতিদিন জীবনের আশঙ্কায় টিকে থাকা না লাগে, তারা একটা স্বাধীন জীবনযাপন জানে করতে পারে। রাষ্ট্রসহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আসলে আমরা খুবই সন্দেহহীন আছি। দেখা যাচ্ছে যে বিশ্বের যে হত্যাকর্তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, জাতিসংঘ বলেন বা ইউএসএ বলেন, চীন বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রই কিন্তু এখানে একটি নীরব ভূমিকা পালন করেছে। এবং কি আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করি সেখানেও কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে। সো আমাদের এই জায়গা থেকে আমরা বাংলাদেশে এসে একটি মুভমেন্ট চালু হয়। আমাদের দাবি হচ্ছে সিজ ফায়ার, এটাই। আজকে দেশস্থল 45,000 বেশি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পরে দীর্ঘ পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। দেখতেছি যে গাজার উপরে যে নির্মম অত্যাচার চলতেছে এটা আমরা দেখে আমরা আসলে এটার প্রতি খুবই তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে একত্রতা পোষণ করে। ফিলিস্তিনের মানুষের উপরে যেই ম্যাসাকারটি চলছে, যেটা আমাদের 1971 সালে হয়েছিল, জেনোসাইড হয়েছিল, সেটা ফিলিস্তিনেও চলছে। তো সেই জায়গা থেকে কথা বলার প্রয়োজন। সারা বিশ্বের মানুষের যে মানবিক একটা আবেগ আছে, যে ফিলিস্তিন ইস্যুতে সবার যে মানবিক একটা দাবি আছে, সেই দাবিটার সাথে, সেই ইচ্ছাটার সাথে ছাত্রলীগের আজকের যে দাবি, ইচ্ছা, যে আয়োজন করার যে সদিচ্ছা, এটা আজকে পুরোপুরিভাবে এক হয়ে গিয়েছে। অন্য প্রসঙ্গ, টানা তাপপ্রবাহের পর রোববার রাতের বৃষ্টি এনে দিল নগর জীবনে স্বস্তি। তাপমাত্রা গত 1 মাসের তুলনায় প্রায় 4 ডিগ্রি কম। সূর্যের প্রখরতা কম থাকায় শ্রমজীবী মানুষের দুর্ভোগও কিছুটা কম। আবহাওয়া অফিস বলছে, সিলেট, ফেনীর মতো আজ সারা দেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশ আর ঝিরঝিরে বাতাস ভুলিয়েছে গেল মাসখানেকের অস্বস্তি। প্রাণ প্রকৃতি জুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস। গরমে ওষ্ঠাগত মানুষের চোখে মুখে সতেজতার আভা। কালকে তো প্রচুর আসলো, আর রাত্রে বৃষ্টিটা হয়ে একটু কমে গেছে। একটু না, অনেকটাই কমছে, কিন্তু তারপর আজকেও গরম আছে। কিরকম একটা ভাবসা গরম এটাই আছে। ঘোষণা মতো শিক্ষা প্রতিষ্ঠানও খোলা আছে যথারীতি। হিমেল হাওয়ায় প্রাণচঞ্চল শিক্ষার্থীরা। নেই গরমে নাকাল হওয়ার ভোগান্তি। স্বস্তি ফিরেছে অভিভাবকদেরও। বেশি গরম ছিল, এই জন্য ওদের বেশি সমস্যা হয়েছিল গরমে। এখন তো একটু 2 দিন ধরে বৃষ্টি, ঠান্ডা একটু ভালো লাগতেছে।
যে আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো স্কুল বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা বাসায় স্কুল থেকে বেরিয়ে আসা যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটাতে তারা বাচ্চারা একটা বেশি হয়ে যাচ্ছে। আমার বাচ্চা বলছিল যে বাবা অনেক গরম, তাই গেঞ্জি পরে আসেনি, আজকে সে ওইটা পরে আসছে আর বললো যে, আর একজন বাচ্চা স্কুলে আসে তারা খুব এনজয় করছে। বইছে ঠান্ডা বাতাস। আজকের এই প্রকৃতি দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই গত প্রায় 1 মাস ধরে তীব্র তাপদাহের সঙ্গে লড়াই করেছে রাজধানীবাসী। আবহাওয়া অফিসও দিয়েছে সুখবর, আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত আগের মতো ওই তাপদাহের আর কোনো শঙ্কা নেই। শুধু তাই নয়, আবহাওয়া অফিস জানায় আগামী 72 ঘন্টা দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস আছে। আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 15 তারিখের পর লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ফেনীর মদিনা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ দুপুর 12:30টার দিকে ফেনীর আকাশে কিন্তু যে আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এবং পুরো দুপুরটাকে মনে হয়েছিল যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবং সেই সন্ধ্যা ঘনিয়ে আসার সেই মুহূর্ত তৈরি করে কিন্তু হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড়, সাথে ছিল ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। সব মিলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত দেখছেন পরিমাণটা কমেছে, তবে আমরা দেখেছি 12:30টার দিকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। মাঝখানে প্রায় 50 মিনিট বা ঘণ্টাব্যাপী কিন্তু তীব্র ঝড় ছিল, সাথে কিন্তু কালবৈশাখী ঝড় এবং কখনো ঝড়ো বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এবং মানে অনবরতভাবে কিন্তু আমরা দেখেছি যে কিন্তু বজ্রপাত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে যে দুপুরকে যখন সন্ধ্যা বানিয়ে ফেলে, পুরো আকাশ যখন মেঘে ঢেকে যায়, আমরা আকাশে বা সড়কে দেখেছি কিন্তু হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন পরিবহন চলেছে। একটা পর্যায়ে কিন্তু যখন কালবৈশাখী ঝড়টি শুরু হয় এবং বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির কারণে কিন্তু জনমানুষ শূন্য হয়ে পড়ে পুরো পথঘাট, এবং দিক বিদিক ছুটতে থাকে মানুষ, এবং অনেক দোকানের সাইনবোর্ড বা বিভিন্ন টিন বা ভাসমান অনেক কিছু উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, এবং শহরের বা গ্রামের বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছপালা মানে উপড়ে পড়েছে বলে আমাদের কাছে খবর এসেছে, যদিও কোনো প্রাণহানির ঘটনা বা এখন পর্যন্ত আমরা খবর পাইনি। তবে আবহাওয়া অফিসের যে উচ্চ পর্যবেক্ষক যিনি রয়েছেন মুজিবুর রহমান, তিনি যেটি জানিয়েছেন যে 3টের দিকে, আজ বিকাল 3টার দিকে তারা যে পরিমাপ করবে সেখানে কিন্তু তারা জানতে পারবে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এর আগে তারা বলতে পারবে না। তবে এখন মাঠ পর্যায়ে কিছু কিছু ধান রয়েছে বা কিছু ফসল রয়েছে, সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে, এবং আমরা এই দীর্ঘদিন পর যে তাপদাহ, সে তাপদাহের পরে যে এই ঝড়ো বৃষ্টিটি শহরবাসীর মনে বা জেলাবাসীর মনে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে, যদিও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন, যদিও তারা এখন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি বলে আমরা জানতে পারিনি, পরে হয়তো খবর নিয়ে জানাতে পারবো। এই ছিল এখানকার আমার কাছে কালবৈশাখী ঝড়ের ফেনীর সবশেষ। সরাসরি ছিলাম ফেনীতে। এদিকে সুরমা, কুশিয়ারা সহ সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় বেড়েছে 9 সেন্টিমিটারের বেশি। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি এলাকা। এখানে সুরমা নদী এবং চলতি নদীর একটি সঙ্গমস্থল আপনাকে বলা যায়। আপনি যদি এখান থেকে দেখেন যে এক পাশে রয়েছে, মধ্যভাগে রয়েছে সুরমা নদী এবং অন্য পাশে রয়েছে চলতি নদী। আমরা নদীর যদি হিসাবটা দেখি যে এই মৌসুমে নদীর স্বাভাবিক পানি প্রবাহ হলো 4.70 মিটার, অর্থাৎ এই যে পানিটা সেটা 4.70 মিটারে প্রবাহিত, 4.70 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে, এবং বিপদসীমার প্রায় 3.5 মিটার নিচে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এর পাশেই রয়েছে মেঘালয় পাহাড় এবং চলতি নদী। সেই চলতি নদী দিয়েই মূলত পাহাড়ি ঢল আসে এবং সেই ঢলে প্লাবিত করে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, গত 24 ঘন্টায় এখানে প্রায় সুনামগঞ্জে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সুরমা, কুশিয়ারা, জাদুকাটা এবং সুনামগঞ্জের জেলার যে প্রধান প্রধান নদী, সেই নদীগুলির পানি মাত্র 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে হাওড়া
হাওরের ফসল কাটা শেষ হয়ে গেছে। এখন হাওরগুলিতে তারা যে পানির রেগুলেটর খুলে দিয়ে পানি প্রবেশ করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদী থেকে এবং নদীর তীর পর্যন্ত এখন পর্যন্ত পানির কোনো দেখা নেই। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন এই যে পানিটা হচ্ছে সেটা স্বাভাবিক পানি এবং একটা স্বাভাবিক অবস্থা। এই সুনামগঞ্জের বন্যার দুইটা লেভেল আছে এবং একটা হলো প্রি মনসুন এবং একটা পোস্ট মনসুন। অর্থাৎ প্রি মনসুনের বন্যাটা হলো যে হাওরের ডেঞ্জার লেভেল দিয়ে সেটাকে গণ্য করা হয় এবং হাওরের ডেঞ্জার লেভেল হলো 6.5 মিটার এবং যে স্বাভাবিক বর্ষা মৌসুমের ডেঞ্জার লেভেল হলো 7.8 মিটার। আমি কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার কোনো পূর্বাভাস নেই, তবে আবহাওয়া এরকম থাকবে, কখনো বৃষ্টি আসবে কখনো রোদ উঠবে, তবে বড় ধরনের কোনো বৃষ্টি বা ভারী ঢলের পূর্বাভাস নেই। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাট থেকে সবশেষ খবর। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেলা 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী এই প্রতিনিধির শপথের আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায় গেল 3 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল, যিনি এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। সে খবর জানাতে ময়মনসিংহের ফুলপুরে আছেন সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিন্তু আসলে জমে উঠেছে নির্বাচনী যে আমেজ বিরাজ করছে। আজকে আসলে উপজেলা নির্বাচন, আগামী পরশুদিন ভোট গ্রহণ হবে। ময়মনসিংহের কিন্তু দেখা যাচ্ছে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আমি আছি এখন ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। এখানে আসলে দেখা যাচ্ছে যে প্রার্থীদের পক্ষে কিন্তু ভোট চাইছেন তার সমর্থকরা। এখানে আসলে 5 জন চেয়ারম্যান প্রার্থী আছেন, আবু তাহের মোহাম্মদ মনিরুল হাসান এবং মোহাম্মদ ইমরান হাসান, তিনি হেলিকপ্টার প্রতীকে আসলে নির্বাচন করছেন। এছাড়া আতাউল করিম রাসেল, তিনি ঘোড়া প্রতীকে, এবং আফতাবউদ্দিন দোয়াত কলম নিয়ে কিন্তু আসলে প্রার্থী। এছাড়া হাবিবুর রহমান আছে আনারস প্রতীকে কিন্তু নির্বাচন করছেন। আমরা আসলে জানি যেটা যে নির্বাচনী প্রচারণা আসলে জমে উঠেছে। শেষ দিনে এসে আসলে বড় মিছিলগুলি হবে আসলে বিকালে সাধারণত। আর এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি যে এতদিন যে নির্বাচনী প্রচারণা হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের সহিংসতা হয়নি, শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচারণা চলছে। আমরা বলি যে আসলে 3টি উপজেলায় মোট 39 জন আসলে চেয়ারম্যান এবং 39 জনের মধ্যে কিন্তু 16 জন চেয়ারম্যান প্রার্থী এবং 14 জন আছে যারা আসলে ভাইস চেয়ারম্যান প্রার্থী। এছাড়া কিন্তু 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে 2টি উপজেলা আছে, যেটা আসলে ধোবাউড়া এবং হালুয়াঘাট, সেটা সীমান্তবর্তী উপজেলা। এছাড়া যেই ফুলপুর উপজেলা আছে, এইখানে আসলে দেখতে পাচ্ছি ফুলপুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যাপক জমে উঠেছে এবং তারা যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রার্থীরা এখানে নির্বাচিত হলে এই এলাকার যে আসলে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের দিকে কিন্তু বেশি নজর দেওয়া হবে, এটা বলা হচ্ছে। এবং এই উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই আসলে যে প্রার্থীর পক্ষে আসলে প্রচারণা চালানো হচ্ছে। আমরা একটু বলতে চাই যে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যেন নির্বাচন সুষ্ঠু হয়, সেই বিষয়টা তারা শতভাগ নিশ্চয়তা চাচ্ছেন। কারণ হচ্ছে উপজেলা নির্বাচনে দেখা যায় ভোটের দিন অনেক সময় অনেক সংঘাত হয় এবং ভোট নিয়ে অনেকের থাকে, আশঙ্কা থাকে যেন শান্তিপূর্ণ হয়, সেটাই চাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ময়মনসিংহে। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে। তৃণমূল নেতারা মানছেন না কেন্দ্রীয় আদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে দলের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে।
যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। দুপুরের সময় আরও থাকছে সিরিজ জয়ের লক্ষ্যে কাল তৃতীয় টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনে 5 টাইগার ক্রিকেটার, সমালোচনা হলেও দলের ব্যাটিং নিয়ে সাফাই সহকারী কোচের। 3 বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে, তাই এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় 2টি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ। শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে ধীরে বলতে কাজ শোনা যাবে, কিন্তু প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে বলতে এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। তবে অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও শুরু হয়নি কাজ। 2019 সালে চাইনিজ 2 কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 ও 15 ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের 73 ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর 27 ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা 2 ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। 2 পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং 2 পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে করেছি, তারা যেন কোনোভাবেই কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগাড় না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে 2টো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে 2 ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম জেলা হিসেবে চট্টগ্রাম প্রবেশ করেছে স্মার্ট স্কুল বাস যুগে। স্মার্ট কার্ড ব্যবহার করে বিভিন্ন পয়েন্ট থেকে বিআরটিসির দোতলা বাসে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে শিক্ষার্থীরা। কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে খুদে বার্তা চলে যাবে অভিভাবকের কাছে। ভাড়া হিসেবে কেটে নেওয়া হবে 5 টাকা। নুরজামাল আতিকের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্মার্ট কার্ড ব্যবহার করে স্কুল বাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিআরটিসির 10টি স্মার্ট স্কুল বাসের নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করে ওঠার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল যাত্রা হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক।
কোনো শিক্ষার্থী বাসে ওঠার সময় নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের কাছে সাথে সাথে চলে যাচ্ছে খুদে বার্তা। একইভাবে বাস থেকে নামলে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইলে। এছাড়া হাজিরা যন্ত্রে চাপ দিলেই ভাড়া হিসেবে কার্ড থেকেই কেটে নেওয়া হবে 5 টাকা। স্কুল বাসের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরার আইপি অ্যাড্রেসও দেয়া আছে অভিভাবকদের। এর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই স্কুল বাসের ভেতর সন্তান কি করছে তা সরাসরি দেখতে পারবেন। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি স্থাপনের ফলে নজরে রাখা যাবে বাসের গতিবিধি। অনেক ভালো লাগতেছে, এটা সুবিধা হয়েছে অনেক। গার্ডিয়ানের টেনশন থাকে না, ওরা মেসেজ পাচ্ছে, আমরা উঠলে আবার নামার সময় মেসেজ পাচ্ছে। মারা নিশ্চিত হচ্ছে যে আমরা সেফ আছি বাসের মধ্যে। স্মার্ট স্কুল বাস চালু হওয়ায় দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে বলে জানান অভিভাবকরা। আমার বাচ্চা যাচ্ছে, নামতেছে গাড়ি থেকে, উঠতেছে, ওগুলো আমি বাসা থেকে দেখতে পাচ্ছি। মহৎ, এটা ভালো উদ্যোগ, আমরা খুব খুশি। এটা স্কুল বাস মনিটরিং এর সাথে যুক্ত ব্যক্তিরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ, সাশ্রয়ী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। চট্টগ্রামে 5টি রুটে বর্তমানে এই বাসগুলো চলছে এবং 10টি বাস। প্রত্যেকটা গাড়িতে দুতলা বাসে 2টা ক্যামেরা আমরা ফিট করে দিয়েছি। যখনই ক্যামেরা ভিউতে ক্লিক করে কোন একজন অভিভাবক 2টা ক্যামেরা একসঙ্গে শো করে। পতেঙ্গা হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভবিষ্যতে আরো 10টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আমরা যে বাসটিতে আছি এটি বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল বাস, যে বাসে উঠতে গেলে কার্ড পাঞ্চের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে বাসে উঠতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে, তেমনি অভিভাবকরা থাকে টেনশন মুক্ত। চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। যুদ্ধ করে দেশ স্বাধীনই নয়, মৃত্যুর পরেও দুজন অন্ধ মানুষের চোখের আলো হয়ে বেঁচে রইলেন জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস। ক্ষণজন্মা মানুষটির দান করা 2 চোখের কর্নিয়া গ্রহণ করেছেন 2 ব্যক্তি। গত 19 এপ্রিল সফল অস্ত্রোপচারের মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপনের পর দুজনেই এখন দেখতে পাচ্ছেন পৃথিবীর আলো। মৃত্যুর মধ্য দিয়ে যাপিত জীবনের ইতি ঘটে সত্যি, কিন্তু চিরন্তন এই বাক্যটি আবার সবার ক্ষেত্রে সত্য নয়। কেউ কেউ মৃত্যুর পর বেঁচে থাকেন তার উদারতা আর মহত্বের মহিমায়। তেমনই এক মহান ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস। ইহকালের জীবনের পরিসমাপ্তি ঘটেছে গত 19 এপ্রিল, কিন্তু এখনও চোখের আলো নেভেনি শিবনারায়ণ দাসের। মৃত্যুর পর তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালামের চোখে। দুজনেই ধীরে ধীরে ফিরে পাচ্ছেন পৃথিবীর আলো। একজনের আপনারা জানেন জন্মগত রোগ ছিল, আরেকজন যিনি ছিল উনি ছোটবেলায় কর্নিয়ার আলসার হয়ে চোখটা সাদা হয়ে গিয়েছিল। কালেকশনটা করি আমরা শুধু কর্নিয়া, ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য আই, সাথে কিছু সাদা অংশ স্ক্লেরা। সময়ের ব্যবধান মাত্র প্রায় 20 দিন, কিন্তু পরিবর্তনটা অবিশ্বাস্য। স্বামীকে হারিয়েও যেন স্বামীর অস্তিত্ব অনুভব করতে পারছেন গীতশ্রী দাস। চিরতরে চোখ বুঝলেও বাবা শিবনারায়ণ যেন নিজ চোখেই দেখছেন সন্তান অর্ণবাদিত্য দাসকে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক। আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে তোমাকে কি দেশ দিয়েছে সেটা তুমি প্রশ্ন করো না, তুমি দেশকে কি দিতে পারবে। খুব বড় কোনো অস্ত্রোপচার নয়, মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই সম্ভব একজন মৃত ব্যক্তির দেহ থেকে কর্নিয়া গ্রহণ। হয় না অঙ্গের কোনো পরিবর্তনও। তবে কেন মানুষের আগ্রহ বাড়ছে না মহৎ এই কাজের প্রতি? নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং জিল্লুর রহমান সাহেব সহ ডক্টর দীপুমণি অনেকেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন। ধর্মীয় ও পারিবারিক বেড়াজাল ভেঙে কর্নিয়া দান বাড়বে, আরও অনেকেই ফিরে পাবেন চোখের আলো, এমনটাই বিশ্বাস সচেতন মহলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে দেশি বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে গত 2 এপ্রিল তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত 10টি সিদ্ধান্ত গ্রহণ করে তথ্য মন্ত্রণালয়। এর মধ্যে ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অনুমোদিত কোনো চ্যানেল ডাউনলিঙ্ক, সম্প্রচার, সঞ্চালন বা বিতরণ করা যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাস্তবায়নে প্রায় 1 মাস পর 2রা মে সংশ্লিষ্ট
খেলার খবর, জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যেই খেলছে বাংলাদেশ। সহকারী কোচ নিক পোথাস জানালেন, ক্রিকেটারদের উন্নতি নিয়ে কোচিং স্টাফ কাজ করছে। আজ কোনো আনুষ্ঠানিক অনুশীলন ছিল না ক্রিকেটারদের, তারপরও ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন তানজিম সাকিব, পারভেজ ইমন, আফিফ, তানজিদ তামিম। তাদের সঙ্গে ছিলেন স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার। ইনজুরি সেরে যাওয়ায় ধারণা করা হচ্ছে সিরিজের শেষ দুটি ম্যাচে তাকে খেলাবে ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজের লিড নিয়েছে বাংলাদেশ, তবে সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ। বিশ্বকাপের আগে এমন কৌশলে কেন খেলছে তারা, তা নিয়েও বিভিন্ন মহলে হচ্ছে নেতিবাচক আলোচনা। চট্টগ্রামের সিরিজের তৃতীয় টি-20তে বিকেল 3টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। যে কোনো আন্তর্জাতিক সিরিজে সবার আগে গুরুত্বপূর্ণ হলো সেই সিরিজ নিশ্চিত করা। চট্টগ্রামে আমরা আপাতত সেই লক্ষ্য নিয়ে খেলছি। এটা নিয়ে কে কি বলল সেসব নিয়ে ভাবতে চাই না, আমরা আমাদের পরিকল্পনাতেই থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই আমাদের পরিকল্পনায় বিশ্বকাপ আছে। ক্রিকেটাররা কতটুকু উন্নতি করছে সেদিকেও দৃষ্টি রাখছি আমরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনী, সুনামগঞ্জে ঝুম বৃষ্টি, মেঘলা আকাশ আর ঝিরঝিরে বাতাসে রাজধানীতে স্বস্তির নিঃশ্বাস। আগামী 72 ঘন্টা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা। ভোটে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে চাচা ভাতিজার লড়াই, সবাই সংসদ সদস্যের স্বজন। আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট বলছে বিএনপি। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।